গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব লখনৌর টপ মোস্ট অ্যাট্রাকশন ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পটগুলো, যেখানে আজকে প্রথম শুরু করছি সাদাত আলী খানের মকবরা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সাদাত আলী খানের মকবরা। এই যে বড় যে মনিউমেন্টটা সামনে দেখতে পাচ্ছ, আর আমার এই দিকটা যে দেখতে পাচ্ছ, দুটো মনিউমেন্ট, এখানে দুটো মিলিয়ে এটা একটা বড় মকবরা। মকবরা মানে হচ্ছে এটা হচ্ছে কবরস্থান। এখানে সাদাত আলী খানের কবর দেয়া আছে, যেটা এখানকার লোকেরা মকবরা বলছে। সাদাত আলী খান ছিলেন আওয়াধের ৪র্থ নম্বর রাজা, আওয়াধ বা অদের ৪র্থ নম্বর নবাব। আর এই যে মকবরাটা দেখতে পাচ্ছেন, এটা বানিয়েছিল তার ছেলে গাজী উদ্দিন হায়দার, তার বাবার স্মৃতির জন্যে। আর এখানে শুধু সাদাত আলী খানের মকবরা নেই, এখানে তার মিসেস বিলাভেড ওয়াইফ, তার মিসেস বেগম খুরশিদ জাদিরও এখানে মকবরাটা আছে। এর জন্য দুখানা বড় বড় ম্যাগনিফিকেসেন্ট এখানে মকবরা বানানো হয়েছে। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্রিটিশ রেজেন্সি। আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে ব্রিটিশ রেজেন্সির জন্য টিকিটের প্রাইস আছে, যেটা আমাদের টোটাল 5 জনের লেগেছিল 100 টাকা। আর তোমার যেটা সাদাত আলী খানের মকবরা, ওটা কিন্তু ফ্রি। ওটা পার্ক টাইম, মানে ওখানে লোকজন পার্কের পিকনিক টাইপ ওখানে সব করছে। আর এখানে তোমার যে ডাবগুলো দেখলে সামনে, যেগুলো ব্রিটিশ রেজেন্সির সামনে দিয়ে খেলুম, ওগুলো পার পিস 80 টাকা, কিন্তু যাচ্ছে তাই। মানে ডাবের যে একটা যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু নেই। আমার একটু বলতে ভুল হয়েছে, 5 জন না, 4 জনের 100 টাকা, মানে 25 টাকা করে ধরে নাও এখানে এক একটা টিকিট। আর এই যেখানটা এসছি, এটা হচ্ছে ব্রিটিশ রেজেন্সির প্রথম গেট। এই গেটটা ক্রস করার পরই তোমার টিকিট চেকিংটা হবে। আর ব্রিটিশ রেজেন্সিতে কিছু মনে করো না, এত সুন্দরভাবে এটাকে মানে সংরক্ষণ করে রাখা হয়েছে যে কি বলবো, মানে খুবই সুন্দর লাগলো ব্রিটিশ রেজেন্সিটা এসে। প্রথমে গুগলের ছবিগুলো দেখে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু সামনে থেকে না আসা পর্যন্ত তোমরা বুঝবে না, এত গ্রিনারি এত গ্রিনারি, আর পরিবেশটা খুব সুন্দর এখানে। এই যা যে কলেজ স্টুডেন্ট বা স্কুলের ওই ছেলে মেয়েগুলো এখানে মানে ফ্রি, এখানে প্রেমের জায়গা পেয়ে গেছে বলে, মানে ফ্রি কম টাকায় সুন্দর পার্কের মতন প্রেমের জায়গা, ওর জন্য ভর্তি এরকম তোমরা স্টুডেন্টস দেখতে পারবে যারা আনাচে কানাচে প্রেম করছে। আর ওটাকে যদি নেগলেক্ট করে রাখো তাহলে ইটস এ ভেরি গুড প্লেস। আচ্ছা, ব্রিটিশ রেজেন্সি, এই কথাটা শোনার পর তোমাদের মাথায় কি আসছে? অফকোর্স ইংরেজরা। এই জায়গাটা ইংরেজদের জন্যেই বানানো হয়েছিল। আর এখানে যে এক একটা বিল্ডিং দেখবে, একটা হয়তো ওদের থাকার জায়গা, একটা ডাইনিং রুম, একটা রেস্ট রুম, একটা এন্টারটেনমেন্টের রুম, একটা হিসাব কিতাবের ঘর, এরমভাবে বিভিন্ন জায়গায় এক একটা বিল্ডিং আছে। এবার কোন বিল্ডিংটা কোনটা সেটার জন্য ইন্ডিকেটর দিয়ে লেখা আছে যে এইটা ছিল রেস্ট রুম, এটা ছিল হিসাবের ঘর, এটা ছিল তোমার ডাইনিং রুম, এরম করে অনেকগুলো বিল্ডিং আছে। আর ভর্তি সবুজ গ্রিনারি দিয়ে এই পুরো চত্বরটা পুরো ডেকোরেট করা আছে। 1775 সালে আসাফুদ্দৌলা ফরিদাবাদ থেকে লখনৌ চলে আসেন। আর এই রেসিডেন্সিটা তৈরি হয় 1780 থেকে 1800 শতাব্দে। এটার নির্মাণ কার্য আসাফুদ্দৌলার আমল থেকে শুরু হয় এবং সাদাত আলী খানের আমলে শেষ হয়। 1858 সালে লখনৌকে আবার কবজা করেছিল হচ্ছে ব্রিটিশ রেজেন্সিরা। সেই সময় এই রেসিডেন্সি, এই যে এলাকাটা খুব গুরুতরভাবে ইনজিয়ার্ড হয়েছিল ওই লড়াইয়ের সময়, যখন আক্রমণ করে ব্রিটিশরা লখনৌয়ের আবাদের ওপরে। আজকেও এইখানের এক একটা বিল্ডিংয়ের এক একটা দেয়ালে যে খণ্ডানো অবশিষ্টগুলো আছে, আজও প্রমাণ যে কিভাবে ওই যুদ্ধে বড় বড় ক্যাননস দিয়ে এই বিল্ডিংগুলোর ওপরে আক্রমণ করা হয়েছিল। এখানে আজও 2000-এরও বেশি এখানে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের কবর রাখা আছে, সংরক্ষণ করে রাখা আছে, যারা এই যুদ্ধে খুব আঘাত হয়েছিলেন এবং মারা গেছিলেন।
4 জুলাই 1857 সেন্ট লরেন্স, স্যার হেনরি সেন্ট লরেন্স এই লখনৌয়ের ব্রিটিশ রেসিডেন্সিতে মারা যান। তার সাথে সাথে 200খানা এখানে তাদের মহিলা, তাদের পুরুষ, তাদের বাচ্চারাও তার সাথেই বীরগতি প্রাপ্ত হয়। আচ্ছা, এই ব্রিটিশ রেসিডেন্সিটা কেসারবাগে আছে লখনৌর, আর এর টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে 6টা অবধি, মানডে টু সানডে। আর এখানে একটা দিন আছে, সেখানটা হচ্ছে হাফ ডে, সেটা আগে থেকে একটু ইনকোয়ার করে আসবে তোমরা। এই কমপ্লেক্সটা পুরো 3300 একর জায়গা জুড়ে রয়েছে। আর এখানে কি কি কমপ্লেক্সের ভেতরে আছে সেটা একটা তোমাদের ব্রিফ দিয়ে দিচ্ছি। এখানে বিল্ডিংগুলোর এক একটা নাম হচ্ছে ব্যাংকোয়েটিং হল, তারপরে ট্রেজারার হল, বেলি গার্ড গেট, ডক্টর ফেরার্স হাউস, বেগম কোঠি চার্চ, আ মেমোরিয়াল মিউজিয়াম, সিমেট্রি অ্যান্ড অক্সিলারি এডিফাইসেস। ব্রিটিশ রেসিডেন্সিতে এসে এখানে কিন্তু তোমরা সত্যিই বুঝতে পারবে আমাদের ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্যে স্বতন্ত্র সেনানীরা কতটা মানে স্ট্রাগল করেছিল। মানে আমাদের ভারতবর্ষ, আমাদের স্বাধীন ভারতবর্ষ, যেটাকে আজকে আমরা সোনার বাংলা দেখছি চোখে, একদম আজাদ সোনার বাংলা, তাই সে কতটা কষ্ট করেছিল আজাদি পাওয়ার জন্যে। এই ইংরেজদের হাতে ব্রিটিশ রেসিডেন্সিতে না আসলে তোমরা কিন্তু বুঝবে না। এই ব্রিটিশ রেসিডেন্সিটা ভালো করে ঘুরতে মোট হাতে তোমাদের 2 ঘন্টা সময় নিয়ে আসতেই হবে, কেননা এখানে এত সুন্দর মানে গার্ডেন করে জায়গাটাকে সুসজ্জিত করেছে যে এক একটা জায়গায় এক একটা বিল্ডিং ভেতরে ঢুকে ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে এত অ্যাস্থেটিক ফিলিং আসছে বা এত শান্ত ফিলিং আসছে যে কি বলবো। আর এখানে সত্যি বলতে গেলে আমাদের মতন কিছু সিটিজেন্সরা আছে যারা এইসব জায়গার এখানে মর্মটা বোঝে না। তারা আজও এইসব বিল্ডিংয়ের ভেতরে মানে পেন দিয়ে, পেন্সিল দিয়ে, ইট দিয়ে নিজেদের নাম এখানে লিখে দিয়ে যায়। নিজেদেরকে কি ভাবে আমি তো বুঝতে পারছি না, কোন দেশের মহারাজ বা নবাব আমি বুঝতে পারছি না। এত ইম্পর্টেন্ট আমাদের দেশের এই জায়গাটা, এটা সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যে যেভাবে মানে সংরক্ষণ করা যায়। আমাদের ভারতবর্ষের এই সিটিজেন্সগুলো যদি এটা না বোঝে, আজকালকার ইয়াংস্টার্সগুলো এটা যদি এটার মর্ম না বোঝে, তাহলে কোনো লাভ নেই। এই ভিডিও ব্লগ বা এইসব জায়গায় এসেও তাদের কোনো লাভ নেই। মানে আমার যেটা সবথেকে দুঃখজনীয় যে জায়গাগুলো লাগলো, এক একটা বিল্ডিংয়ে ঢুকছি, ভেতরে সব পেন দিয়ে বলো, পেন অ্যাকচুয়ালি না, মার্কার, তারপরে ইট দিয়ে নিজেদের নাম লিখে রেখেছে। তো এগুলো করার কোনো মানে হয় না। এটা হাই টাইম যে আমাদেরও বোঝা উচিত যে এই সব জায়গাগুলোকে কিভাবে আমরা আরও সুন্দর করে আমরা রাখবো, যাতে কিনা আগামী প্রজন্মরাও বা বাইরে থেকে যারা আসছে ভারতবর্ষের কালচার দেখতে, তারা এগুলো দেখতে পারে। যতটা সম্ভব আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে ব্রিটিশ রেসিডেন্সির বিউটিটা তুলে ধরার বা এর প্যাথেটিক পেছনে বিউটি প্লাস প্যাথেটিক গল্পটা তুলে ধরেছি তোমাদের সামনে। ইনফ্যাক্ট এইসব ভিউগুলোকেও তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে প্রচুর আমরা রিলস করেছিলাম ইনস্টাগ্রামে, যেগুলো আমরা আপলোড করেছি। মানে জায়গাটা এত সুন্দর যে এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসে গেলে কখন সময় যে কোথা থেকে কোথায় চলে আসছে বোঝা ভাই দুরূহ ব্যাপার।
আর ওই যে আমাদের পুরনো যে আমলের যে কড়ি বড়গা বা ওই ছাদে যে কাঠ লাগানো যে কাজগুলো, এখানে খুব সুন্দরভাবে সেগুলোকে মানে এখনো অবধি কিছু কিছু বিল্ডিংয়ে ওই সবগুলো আছে। চলে এলো আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে লখনৌর ফেমাস রুমি দরওয়াজা। এখানে যদি না আসো, না একটা ছবি তোলো, তাহলে লখনৌ আসা তোমার বৃথা হয়ে গেল। তো সেটা কি করে হয় যে আমি লখনৌয়ে আসবো আর তোমাদেরকে এখানকার ফেমাস রুমি দরওয়াজা দেখাবো না? তো সেটার জন্যই আজকে চলে এসেছি লখনৌর ফেমাস রুমি দরওয়াজা, আজকের দিনের 3 নম্বর অ্যাট্রাকশন স্পট। এর পরের অ্যাট্রাকশন স্পট হচ্ছে ক্লক টাওয়ার আর পিকচার গ্যালারি। পিকচার গ্যালারিতে আমি কোনো ভিডিও নিইনি, আর ক্লক টাওয়ারটা তোমাদেরকে আমি সামনে থেকে আমি দেখাচ্ছি। এটা একদম রাস্তার উপরে এত বড় যে তোমরা বাই টোটো অটো যখনই যাবে তোমরা এটা দেখতে পাবে। আর সব থেকে বড় ব্যাপার, লখনৌর একটা স্পেশালিটি হচ্ছে অ্যাট্রাকশন স্পটগুলো সব ধারে কাছে, মানে এদিক ওদিক, মানে স্ট্রেটলি এখানে তুমি যদি রুমি দরওয়াজায় নেমে যাও বা যদি ছোটা ইমামবাড়ায় নেমে যাও একটা টোটো করে, বাকিটা তোমরা পায়ে হেঁটে ইজিলি তোমরা ঘুরে নিতে পারবে। এটা লখনৌর আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এত ঘোরার পর চলে এসেছি ডাইরেক্ট পেট পূজার টাইমিংয়ে। এখানে কিছু ডেস্টিনেশন আজকে দেখেছি, আর কালকে ট্যুরিস্ট ডেস্টিনেশন আমরা কালকে দেখব। আর আজকে আমরা চলে এসেছিলাম করিমসে খাবার খেতে। তো করিমসে আমরা অর্ডার করেছিলাম চিকেন চঙ্গেজি, তার সাথে খমেরি রুটি, আর এখানকার ফেমাস আফদি বিরিয়ানি, মাটন আফদি বিরিয়ানি, আর তার সাথে তো মানে মিস যেটা করা যাবে না সেটা হচ্ছে শাহী টুকরা। মানে কলকাতায় খাও চাই না খাও, লখনৌয় শাহী টুকরা আমি রোজ খেয়েছি। আর এই সেই ফেমাস বিরিয়ানি। করিমস হচ্ছে দিল্লির খুব বিখ্যাত, কিন্তু মনে হলো যে একবার লখনৌ এসেও খেয়ে দেখি। কলকাতার করিমসটা সেরকম না যেরকমটা লখনৌর এখানে করিমস। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো টাটা।